তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। একটু নেটওয়ার্ক প্রবলেমের কারণে ক্লাস শুরু করতে একটু দেরি হলো। তো আজকে আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, বাংলা বানানের নিয়ম। তো বাংলা বানানের নিয়ম জানার আগে আমাদের এটা জানা থাকা দরকার যে বাংলা বানান যে আজকের যে অবস্থায় এসেছে, হ্যাঁ, সেই অবস্থাটা কিভাবে হলো, কারা করলো, কেন করলো, এসব বিষয়গুলো একটু কি নলেজ থাকা দরকার আছে। প্রথমে যে বিষয়টা আমাদের জানতে হবে যে বানান মানে কি, বানান কাকে বলে। ওকে। তো বানান মানে হলে বানান কি আগে আমাদের এটা জানতে হবে। বানান কি, এটা কি আমরা যদি বলি, আমরা যদি সোজা বাংলায় যে স্বরবর্ণ প্লাস ব্যঞ্জন বর্ণকে বলা হয় কি বানান। ওকে। যেমন ধরো আমরা এখানে এই যে যে বাংলা বাংলা শব্দটা লিখেছি, তাই না? বাংলা শব্দটাতে ব আকার, তো ব একটা ব্যঞ্জন বর্ণ, আর এটা কি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। এই যে আকারটা কি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। তাহলে এই যে এভাবে স্বরবর্ণ প্লাস ব্যঞ্জন বর্ণ মিলেই কি হয়, আমাদের বানান হয়। এখন এই আমরা আজকে যে বানানটা ব্যবহার করি বাংলা ভাষার ক্ষেত্রে, সেই বানান কিন্তু একদিনে আসেনি। ওকে। সেই বানানটা আসতে কিন্তু আমাদের যথেষ্ট কি সময় লেগেছে। আমরা আজকের যে উম, বানানের ইয়েতে দেখি, সেই বানানটা কিন্তু আমাদের এই বর্তমান সময়ে আসতে অনেক অনেক পথ তার পাড়ি দিতে হয়েছে। তাহলে আমরা আলোচনা করছিলাম বানান কি। বানান হলো স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের যে মিলিত রূপ, সেটাকে বলা হয় বানান। তো আমাদের এই বানানটা একদিন দুই দিনে আসেনি। বানানটা আসতে একটা সময় লেগেছে। আমাদের প্রথমত প্রাচীন এবং মধ্যযুগে আমরা একটা বানানের বিশৃঙ্খল অবস্থা দেখতে পাই। তখন যে যেভাবে আহ, মনে হয়েছে সে সেভাবেই কি লিখেছে। এটা শুধু যে প্রাচীন ও মধ্যযুগে হয়েছে তা নয়। যেমন আমরা দেখবো ডক্টর হুমায়ুন আজাদ, তিনি সাদা বানানটা এভাবে লিখেছেন। হ্যাঁ, এই যে সাদা বানান এভাবে লিখেছেন। আমরা যদি উচ্চারণ তাত্ত্বিক দিক থেকে দেখি, তাহলে আমরা সাদা সাদা বলতে গেলে কিন্তু তালব্যস্য আসে। কিন্তু আমরা সাদা বানানটা কিভাবে লিখি? সয়কারের সাদ, দন্ত সয়কারের সাদ, দয়কার দা, সাদা, এভাবে লিখি, তাই না? তাহলে এই যে প্রাচীন ও মধ্যযুগের বিশৃঙ্খলা শুরু হয় তখন। প্রাচীন যুগের চর্যাপদ আমরা দেখি, মধ্যযুগে বিভিন্ন মঙ্গল কাব্য, অনুবাদ কাব্য, হ্যাঁ, বা বিভিন্ন যে প্রণয় কাব্য উপাখ্যানগুলো ছিল, সেগুলোতে কি এরকম এক এক জনের এক এক ধরনের বানানের রূপ আমরা দেখি। আমাদের আহ উম, এই বানানটার একটা সংস্কৃত রূপ বা একটা বানানটার একটা উম, সংস্কার করা রূপ। সংস্কৃত বলতে আমি সংস্কার করা রূপ যেটা বোঝাচ্ছে, সেটা আমরা পেয়েছিলাম সাধু ভাষায়। তো সাধু ভাষায় সবাই মোটামুটি একই বানান রীতিতে ফলো করত। কিন্তু যখন সাধু থেকে আস্তে আস্তে আমরা চলিত রীতিতে আসা শুরু করলাম, তখনই কি হলো, বানান নিয়ে বিভ্রান্তি তৈরি হলো। কারণ হলো কি, আমাদের লেখ্যরূপটা ধ্বনিতাত্ত্বিক না হওয়া। হ্যাঁ, আমার সরি, এটা না হবে, লেখ্যরূপটা কি ধ্বনিতাত্ত্বিক নয়। যেমন ধরো আমরা আত্মা, আত্মা বানানটা লিখি কি এভাবে, তাই না? এখানে কিন্তু ময়ের উচ্চারণ আমরা করি না। বা ধরো পদ্ম, পদ্ম বানানে ময়ের উচ্চারণ আমরা করি না। বা জিহ্বা, হ্যাঁ, জিহ্বা বানানে কি ব আছে, কিন্তু আমরা কি বয়ের উচ্চারণ করি না, জিহ্বা বলি। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে আমরা যেভাবে লিখি বা আমরা যেভাবে বলি সেভাবে আমরা লিখি না। ওকে। এই কারণে আমাদের বানান নিয়ে কি করা হলো, একটা নানা ধরনের সমস্যা তৈরি হতে লাগলো। এই সমস্যাটা সবার আগে
বেশি যিনি ফেস করেছিলেন তিনি জ্ঞানেন্দ্র মোহন দাস। তিনি বাংলা ভাষার অভিধান রচনা করা শুরু করেছিলেন। জ্ঞানেন্দ্র মোহন দাস এই নামটা তোমাদের একদম খুব ভালো করে শিখে নিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা নাম। যে কোনো সময় এই প্রশ্নটা আসতে পারে যে বাংলা ভাষার প্রথম অভিধান রচনা শুরু করেছিলেন কে। তো তিনি যেটা করেছিলেন যে জ্ঞানেন্দ্র মোহন দাস বাংলা বানানের একটা মানে বাংলা একটা ডিকশনারি বানানোর কি আহ, কাজ হাতে নিয়েছিলেন। তো সেই কাজ হাতে নিলে দেখা গেল যে কি আহ, তখন দেখলেন যে এক এক জায়গায় এক এক ধরনের বাংলা বানান দেখা যাচ্ছে। তখন তিনি রবীন্দ্রনাথের সাথে বিষয়টা শেয়ার করলেন এবং রবীন্দ্রনাথ তখন কি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন। তিনি তখন কলকাতা বিশ্ববিদ্যালয়কে একটা তারই অনুরোধে কলকাতা বিশ্ববিদ্যালয় তিনি একটা চিঠি লিখেন এবং তার এই অনুরোধের কারণে বাংলা বানান সংস্কার করা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় 1935 সালে রাজশেখর বসুকে সভাপতি ও চারুচন্দ্র ভট্টাচার্যকে সম্পাদক করে একটা সমিতি গঠন করা হয়। দেখো দেখো আমাদের সময় কিন্তু কত চলে গেছে, 1917 থেকে 1935 সাল পর্যন্ত সময় চলে গেছে, মধ্যে দিয়ে প্রায় 18 বছর চলে গিয়েছে। তখন এই বাংলা কলকাতা বিশ্ববিদ্যালয় যেহেতু তৎকালীন সময়ে আহ, খুব নামকরা একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেহেতু বাংলা নিয়ে তারাই কাজ করছেন, তাই কলকাতা বিশ্ববিদ্যালয় রাজশেখর বসুকে সভাপতি ও চারুচন্দ্র ভট্টাচার্যকে সম্পাদক করে একটা সমিতি গঠন করেন। এবং তখন তারা কি করলো, 1936 সালে বাংলা বানানের নিয়ম অনুসারে একটা পুস্তিকা প্রকাশিত করে, ছোট একটা বই। মানে পুস্তিকা বলতে কি বোঝায়, ক্ষুদ্রার্থে বই। ওকে। তো এই বইটা যখন প্রকাশিত হলো, এরপরে আরো নানা ধাপ হতে লাগলো। এরপরে 1992 সালে ডক্টর আনিসুজ্জামানকে সভাপতি করে বাংলা বানানের নিয়ম বাংলাদেশে নির্ধারণ করা হয়। হ্যাঁ। এরপরে 2000 সর্বশেষ 2016 সালে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান প্রকাশ করে। এতে কিছু বিকল্প বানান কি বাদ দেওয়া হয়। বিকল্প বানান বাদ দেওয়া হয় কেমন, যেমন ধরো আমাদের এই যে শ্রেণী বানানটা, শ্রেণী বানান এভাবে রস্বীকার দিয়ে লিখলেও শুদ্ধ, শ্রেণী বানান দীর্ঘইকার দিয়ে লিখলেও শুদ্ধ। তো তখন 2016 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান প্রকাশ করে, যেটা এখন আমরা কি নেটওয়ার্ক এত ডিস্টার্ব করতেছে কেন আজকে, বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। ওকে, এইটাই ছিল আমাদের বাংলা উম, বানানের আহ, যে ইতিহাস, সংস্কারের ইতিহাস। তো তোমরা এটা একটু ভালো করে দেখে নিবে। তো আহ, আমরা এখন যেটা আলোচনা করব আমাদের বাংলা বানানের নিয়ম। তো 2016 সালে যে বাংলা বানানের নিয়মের কিছু বিষয় আলোচনা করেছিল, আমরা সেই প্রমিত বাংলা বানানের নিয়ম আজকে একদম হুবহু যেই বাংলা একাডেমি যেই ইয়েটা দিয়েছে সেখান থেকে কি আমরা আলোচনা করব। তা আমি তোমাদের ওখান থেকে শেয়ার করে দেখাচ্ছি। তোমরা এটা ইন্টারের বইতে এমনিতেই পাবে, কিন্তু বাংলা একাডেমি এটা এভাবে লিখেছে, প্রমিত বাংলা বানানের নিয়ম। তো এখানে আমাদের প্রথমে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই প্রমিত শব্দটার অর্থ কি। এই প্রমিত মানে কি? প্রমিত মানে হচ্ছে যে প্রচলিত। প্রমিত শব্দটার অর্থই হলো কি প্রচলিত। মানে আমরা এই যে প্রমিত শব্দটা আছে, প্রমিত শব্দটার অর্থ কি প্রচলিত। কেন প্রচলিত বলা হচ্ছে? বাংলা একাডেমি করলো কি, তাদের বাংলা
বাংলা একাডেমি করলো কি, যে বানানটা বেশি মানুষ প্রচলিত, যে বানানটাতে বেশি মানুষ কি সুবিধাজনক মনে করে বা ইয়া করে, সেটাকে তারা তাদের বাংলা একাডেমির বানানে শুদ্ধ বানান রূপে কি আহ, স্বীকৃতি দিল। যেমন ধরো এই যে যে আমরা বাংলা বলতেছি তাই না, এই বাংলা বানানটা এটা কিন্তু ব্যাকরণিক ভাবে কি না, শুদ্ধ না। কারণ হচ্ছে দেখি, বাংলা বানানের নিয়ম অনুযায়ী আমাদের এই বানানটা হওয়া দরকার ছিল এরকম যে বাংলা উ উ দিয়ে লেখা দরকার ছিল আমাদের ব্যাকরণিক নিয়ম অনুযায়ী। কিন্তু যেহেতু আমাদের মহান সংবিধানে আহ, কি করা হয়েছে, এই বাংলা বানানটাকে লেখা হয়েছে অনুস্বার দিয়ে, তাই আমাদের এটাকে কি অনুস্বার রূপে কি লেখা হচ্ছে। তো এই প্রমিত মানে হচ্ছে প্রচলিত। যেমন ধরো আমাদের দেশে ঈদ বানান, প্রতিবার ঈদ আসলে একটা বড় সমস্যা তৈরি হয়, ঈদ বানান কি হবে, রস্বইকার দিয়ে হবে না দীর্ঘইকার দিয়ে হবে। যেহেতু ঈদ বিদেশি শব্দ, সেটা অনুযায়ী আমাদের নিয়মটা হওয়ার দরকার ছিল রস্বই। কিন্তু আমাদের এখানে একটা আবেগ জড়িয়ে আছে, ছোট থেকে আমরা ঈদ দেখে আসছি দীর্ঘ ঈদ দিয়ে, তাই বাংলা একাডেমি এখন বলে যে ঈদ শুদ্ধ, এই ঈদ শুদ্ধ, দুইটাই কি শুদ্ধ। তবে প্রচলিত যেহেতু আমাদের এটা বেশি, সেজন্য এটাকে এভাবেই লেখা হয়েছে। তা আমাদের বাংলা বানানের নিয়মে বাংলা প্রকৃতি, এখানে আমাদের একটা জিনিস প্রথমে মাথায় রাখতে হবে, যে প্রথমে আমাদের মনে রাখতে হবে বাংলা একাডেমির এই বাংলা বানানের নিয়ম জানার আগে আমাদের বাংলা বানানের বাংলা শব্দের উৎসগুলো একটু জানতে হবে। বাংলা শব্দের উৎস, তাই না, বাংলা শব্দগুলো কোথা থেকে আসছে আমাদের। বাংলা শব্দগুলো এসেছে, দেখো, এক নম্বরে তৎসম, তারপরে অর্ধ তৎসম, তারপরে তদ্ভব, দেশি এবং বিদেশি। ওকে, এই চারটা উৎস থেকে কি আমাদের বাংলা শব্দ এসেছে। তৎসম হচ্ছে সংস্কৃত থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে, কিন্তু সংস্কৃত, তৎসম থেকে সংস্কৃত, মানে তৎসম মানে কোনগুলো, যেগুলো সংস্কৃত থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে কিন্তু যেমনই ছিল তেমনই আছে, যেগুলো সেগুলোকে বলা হয় তৎসম বা সংস্কৃত। অর্ধ তৎসম হচ্ছে কিছুটা চেঞ্জ হয়েছে, তদ্ভব হচ্ছে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। যেমন মনে করো সংস্কৃত শব্দটা হচ্ছে কি হস্ত, হস্ত হচ্ছে একটা সংস্কৃত শব্দ, তাই না। অর্ধ তৎসমে কি হয়েছে, আহ, এটা কিছু চেঞ্জ হয়ে গেছে, হস্তটা হয়ে গেছে কি হুত, ঠিক আছে। আবার তদ্ভবে মানে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, তখন হয়ে গেছে হাত। তাহলে এই যে হস্ত থেকে হুত, হুত থেকে হাত, এভাবে শব্দ পরিবর্তন হয়ে গেছে। আর দেশি শব্দ কোনগুলো, দেশিগুলো আমাদের এখানে আর্যরা আসার আগে আর অনেক আগে থেকে কি কিছু অনেক প্রাচীন জনগোষ্ঠী ছিল, দ্রাবিড়, হ্যাঁ, মুন্ডা, কোল সম্প্রদায়। তো তাদের কিছু প্রচলিত ভাষা এখনো আমাদের ভিতরে প্রচলিত রয়ে গেছে, সেগুলোকে বলা হয় দেশি শব্দ। যেমন মনে করো কুড়ি, হ্যাঁ, উনুন, তারপরে কি কুলা, এগুলো হচ্ছে যে কি দেশি শব্দ। আর বিদেশি শব্দ তো ইংরেজি, আরবি, জাপানিজ, চাইনিজ, এরকম অনেক শব্দ আমাদের দেশে এসেছে, সেগুলোকে বলা হচ্ছে বিদেশি শব্দ। তো এখন বাংলা একাডেমি বাংলা বানান আলোচনা বা বাংলা বানানের নিয়ম করার সময় আমাদের এই তৎসম শব্দের জন্য কি কিছু নিয়ম দিয়েছে, আর বাকি সবগুলো যে ইয়েগুলো আছে সেগুলোর জন্য কিছু আলাদা নিয়ম দিয়েছে। মানে নিয়মগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে তৎসম শব্দের জন্য, আর বাকিগুলাকে দেওয়া হয়েছে কি অতৎসম শব্দ, ঠিক আছে। তৎসম শব্দ এবং বাকিগুলোর জন্য নাম হয়েছে কি অতৎসম শব্দ। হ্যাঁ, তাহলে এই যে যেমন ধরো আমাদের স্কুল কলেজে বা বিভিন্ন জায়গায় কি করা হয়, মুসলমান মুসলমান শিক্ষার্থী এভাবে একটা তাদের জন্য একটা বেতন থাকে। আর অমুসলমান, হ্যাঁ, অমুসলমান এভাবে থাকে না, বা অমুসলিম এভাবে লেখা থাকে কিনা, অমুসলমান বা অমুসলিম বা এরকম করে লেখা থাকে। তো এই যে যে দেখো, মানে কি যারা মুসলিম নয়, আর যারা মুসলিম, তাহলে তৎসম হচ্ছে যে যেগুলো শুধু তৎসম শব্দ সেগুলো, আর অতৎসম মানে যেগুলো কি তৎসম শব্দ নয়। ওকে, তো এখন এই যে বাংলা একাডেমির যে প্রমিত বাংলা বানানের নিয়মটা ডক্টর আনিসুজ্জামানকে ইয়ে করে এই যে সভাপতি করে করা হয়েছিল, সেই নিয়মটাই আমরা কি আজকে আলোচনা শুরু করব। আজকে চেষ্টা করব আমরা পুরো নিয়মটা আলোচনা শেষ করার।
তো তোমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবে, কারণ এখানে আমাদের প্রথমে আলোচনার জন্য কি আসতে হবে, আহ তৎসম অতৎসম শব্দের বিষয়গুলো কি আমাদের মনে রাখতে হবে। আমি এই পিডিএফ ফাইলটা আমি দিয়ে দিব গ্রুপে, তো তোমরা যাদের প্রয়োজন তারা এখান থেকে ইয়ে করে নিতে পারো। তো দেখো প্রথমে বলেছে কি, এই যে দেখো তৎসম শব্দের বানানের নিয়ম। তৎসম শব্দের বানানের নিয়ম, তৎসম মানে কোনগুলো, যেগুলো সংস্কৃত থেকে আমাদের বাংলা ভাষায় এসেছে, কোনো ধরনের পরিবর্তন হয়নি সেগুলো। ওকে। নেটওয়ার্কটা এত ডিস্টার্ব কেন করতেছে আমি বুঝতেছি না। তোমাদের ওখানে কি নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে? তো আমাদের প্রথম নিয়মটা যেটা, সেটা এই বলেছে যে এই নিয়মে বর্ণিত ব্যতিক্রম ছাড়া তৎসম সংস্কৃত শব্দের নির্দিষ্ট বানান অপরিবর্তিত থাকবে। ব্যতিক্রম বলতে আমাদের এখানে কিছু ব্যতিক্রম আমরা যে সময় নিয়মগুলো আলোচনা করব তখন দেখতে পাবো। তো এখানে এটা আমাদের কোনো নিয়ম হিসেবে আমরা না, আমাদের পরীক্ষার বা অন্য কোথাও লেখার দরকার নাই। হ্যাঁ, আমাদের এখানে মাথায় রাখতে হবে যে এটা আমাদের কোনো পরীক্ষার নিয়মে এটা আসবে না। তো আমাদের প্রথমে বলে, আমরা এখান থেকে শুরু করব। প্রথমে যে নিয়মটা বলেছে, যেসব তৎসম শব্দে রস্বই দীর্ঘই উভয় শুদ্ধ, কেবল সেসব শব্দে রস্বই বা রস্যু বা তার কার চিহ্ন রস্বই অথবা রস্যুকার ব্যবহৃত হবে। যেমন ধরো, তৎসম শব্দে রস্যই বা দীর্ঘই উভয় শুদ্ধ। এই যে যে কিংবদন্তি বানানটা, এটা অনেকবার পরীক্ষাতে এসেছে, ঠিক আছে? কিংবদন্তি। ওকে। তাহলে এই যে এখানে আমি রস্বীকার দিয়ে নয় তয় রস্বীকার দিয়েছি না, আবার কিংবদন্তি অনেক বইয়ে দেখবে এভাবে লেখা, কিংবদন্তি। হ্যাঁ, আমি কিংবদন্তির কথা বলছি, একটা কবিতা আছে। তাহলে এই যে এখানে দীর্ঘইকার দিয়ে সেটা কি লেখা হয়েছে। আবার যেমন ধরো, এই যে মনে করো শ্রেণী, শ্রেণী বানানটা অনেক সময় অনেক পুরাতন বইতে দেখবে দীর্ঘইকার দিয়ে লেখা, আবার কি রস্বীকার দিয়েও কি লেখা। তাহলে আমরা এখানে কোনটাকে শুদ্ধ মনে করব? তো বলেছে যেখানে যেসব বানানে রস্বই দীর্ঘই রস্যু দীর্ঘ উভয় শুদ্ধ, সেই সকল ক্ষেত্রে আমরা শুধু রস্যি বা রস্যু বা তাদের কার চিহ্ন রস্বইকার অথবা রস্যুকার কি গ্রহণ করব। তাহলে আমরা কিংবদন্তি বানান এখানে কোনটা গ্রহণ করব? রস্বইকারটা। আর যেটা আমার দীর্ঘ ইকার সেটাকে নিব না। যেটা দীর্ঘ ইকার শ্রেণী বানান এটা নিব না, আমরা নিব কোনটা, যেটাতে রস্বইকার আছে। তাহলে এভাবে দেখো, আমাদের এই বানানগুলো ভালো করে শিখে ফেলতে হবে। এগুলো পরীক্ষাতে শুদ্ধ বানান হিসেবে অনেকবার এসেছে, এখান থেকেই দিবে, এর বাইরে থেকে তোমাদের দিবে না। তাই তোমরা ভালো করে এই বানানগুলো কি
পড়বা। হ্যাঁ, ভালো করে এই বানানগুলো পড়বা। এই বানানগুলো থেকে তোমাদের সব পরীক্ষার সব প্রশ্ন আসবে, শুদ্ধ বানান হিসেবে আসবে, এবং এগুলোই তোমাদের বারবার কি ভুল হয়, এগুলোই পরীক্ষাতে আসে, কিন্তু তারপরও বানান ভুল করে, যেমন খঞ্জনি, চিৎকার, চুল্লি, তরণী, হ্যাঁ, ধমনী, ধরণী, নারী, পঞ্জী, পদবী, পল্লী, ভঙ্গি, মঞ্জুরি, মসি, যুবতী, রচনাবলী, লহরী, হ্যাঁ, শ্রেণী, সরণি, হ্যাঁ, সূচিপত্র, উড়না, উষা। ওকে, তাহলে উড়না বানানে আমাদের রস্যুকার দিয়ে যেভাবে লিখতেছি, আবার এক দুটোই শুদ্ধ, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে এরপরে দ্বিতীয় নিয়মটা কি বলেছে, যে রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। এই দ্বিত্ব মানে কি? এই দ্বিত্ব মানে হচ্ছে দুইবার। ওকে, এই দ্বিত্ব মানে হচ্ছে যে কি, দুইবার। তাহলে আমাদের রেফের পরে দ্বিত্ব হবে না কথাটা দ্বারা বোঝানো হয়েছে যে আগে বানানের সময় আমাদের অনেক জায়গাতে কি করতো, এই যেখানে রেফ, উপরে এই যে রেফটা থাকতো, এই যে রেফটা আছে যেখানে, হ্যাঁ, সেই রেফের জায়গায় একটা ব্যঞ্জন বর্ণের ডাবল ব্যঞ্জন বর্ণ দিত। যেমন ধরো আমরা এখন এই যে অর্জন, ঊর্ধ্ব, কর্ম, কার্তিক, কার্য, এ অনেকে কি করে, এতটুকু পর্যন্ত এই এই শুদ্ধ বানান হিসেবে লেখা নিয়মটা এরকম, রেফের পর ব্যঞ্জন বর্ণ দিতে হবে না, তারপর উদাহরণ হিসেবে এগুলো দিয়ে দেয়। তাহলে এই কথার সাথে এই কথার কিন্তু কি নাই, মিল নাই। এখানে বলছে যে আগে এইভাবে বানানগুলো লেখা হইতো, এখন আর এভাবে এগুলো লেখা যাবে না, এগুলো সবগুলো কি ভুল। আমাকে এখন অর্জন বানান এভাবে লিখতে হবে, ঊর্ধ্ব বানান এভাবে লিখতে হবে, কর্ম, কার্তিক, কার্য, বার্ধক্য, মূর্ছা, সূর্য ইত্যাদি। ওকে, তাহলে এইসব বানানগুলোতে আমার রেফ আছে উপরে, তাই নিচে ব্যঞ্জন বর্ণের কি হবে না, দ্বিত্ব হবে না। ওকে, তাহলে দেখো, তাহলে আমাদের শুদ্ধ বানান কোনগুলো, এই যে এটা অর্জন বানান, এটা শুদ্ধ, ঊর্ধ্ব বানান, এটা শুদ্ধ, কর্ম বানান, এটা শুদ্ধ, কার্তিক, কার্য, বার্ধক্য, মূর্ছা, হ্যাঁ, সূর্য। আমাদের এটা মনে রাখতে হবে যে রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। এইগুলো আমরা কোন নিয়ম আলোচনা করতেছি? এগুলো হচ্ছে আমরা আলোচনা করতেছি এই যে তৎসম শব্দের নিয়ম। অনেক সময় অনেকে বলে যে কি, এখন বাংলা বানানে রস্বইকার দীর্ঘইকার নাই। হ্যাঁ, সবগুলো রস্বইকার, সবগুলো রস্যুকার, বা সবগুলো রস্যু, সবগুলো রস্যই। এটা একটা পুরোপুরি ভুল। আমার তৎসম শব্দগুলোতে যেখানে আমার যেটা আছে, সেখানে সেটা সেভাবেই লিখতে হবে। এখন এখানে বলেছে যে যেসব তৎসম শব্দের বানানে রস্যই দীর্ঘই উভয় শুদ্ধ, সেসব জায়গায় আমরা শুধু রস্যইকার ব্যবহার করব, কিন্তু কিছু বানান কিন্তু কি আবার দীর্ঘইকার দিয়েই লেখা হয়। যেমন ধরো সমীচীন। ওকে, সমীচীন, এই বানানটা আমার দীর্ঘিকার দিয়েই লিখতে হবে। ওকে, যেমন ধরো কালি, এই কালি মানে হচ্ছে কলমের কালি, কিন্তু আমি যখন এই কালি এভাবে লিখবো, হ্যাঁ, তখন সেটা কি হবে, ওই যে যে হিন্দু দেবী আছে কালী, সেই কালীকে বোঝানো হবে। তাহলে দেখো, রস্মিকার শব্দ দিয়ে আমি রস্মিকার দিয়ে লিখি, তাহলে আমি কোনটারে কলমের কালি ভাববো, কোনটারে এই এই, কা- দেবী কালী ভাববো। আবার সমীচীন বানানে তো আমার দীর্ঘিকার দিয়েই লিখতে হবে, তাহলে আমি এখানে কোনটা লিখবো, তাই না? যেমন মনে করো আবার এই যে টিকা, হ্যাঁ, এই টিকা, আর একটা হচ্ছে যে কি টিকা, এই দুইটা জিনিস, হ্যাঁ, পার্থক্য আছে। এই টিকা আর এই টিকা, দুইটা পার্থক্য আছে। হ্যাঁ, একটা অর্থ হচ্ছে যে তোমার ওষুধ দেয় যে বাচ্চাদেরকে টিকা, সেই টিকা। হ্যাঁ, আরেকটা টিকা মানে হচ্ছে যে কোনো একটা নোটস নেই না আমরা, বিভিন্ন নোটস, যে কোনো একটা কিছুর বিষয়ে নোটস নেই কিনা, সেই নোটস হচ্ছে টিকা। আবার ধরো কিট, হুম, আমরা অনেক সময় বলি না কম্পিউটার কিট, মানে কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশ। আবার দেখো কিট, হ্যাঁ, দীর্ঘইকার, এই কীট মানে পোকামাকড় বোঝায়। তাহলে দেখো আমাদের দীর্ঘইকার ব্যবহার, দীর্ঘ উকারের ব্যবহার আছেই। হ্যাঁ, যেমন ধরো বধূ, হ্যাঁ, বধূ, আবার কি বধূ, দীর্ঘ উকার, আমাদের পার্থক্য আছে। ওকে, তো আমাদের এই যে জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো আমাদের সেই যে মাথায় রাখতে হবে যেগুলো, সেগুলো দিয়ে আমাদের একটাতে দীর্ঘ উকার, কখনো দীর্ঘ রস্বইকার, দীর্ঘইকার, এটা একটা ভুল ধারণা। আমাদের বাংলা বানানে যেগুলো তৎসম শব্দ,
সেই তৎসম শব্দগুলোর ক্ষেত্রে আমাদের এই দীর্ঘ ইকার থাকলে দীর্ঘ ইকারে লিখতে হবে, যেখানে রস্বই দীর্ঘ উভয় শুদ্ধ সেখানে রস্বই রস্যু ব্যবহার করতে হবে, যেখানে রেফ আছে সেখানে দ্বিত্ব দেয়া যাবে না। ওকে। এরপর আরেকটা নিয়ম বলেছে কি দেখো 1.4-এ, যে সন্ধির ক্ষেত্রে ক, খ, গ, ঘ এগুলো যদি পরে থাকে তাহলে পূর্ব পদের অন্তঃস্থিত মানে শেষের, অন্তঃস্থিত মানে কি শেষের, হ্যাঁ, শেষের ম স্থানে অনুস্বার হবে। যেমন ধরো এই যে অহংকার, অহংকার শব্দটা সন্ধি বিচ্ছেদ করলে আমরা কি পাই, এই অহম যোগ কার। তাহলে এই যে এখানে বলেছে পূর্ব পদের অন্তঃস্থিত মানে শেষের, এই যে এখানে একটা ম আছে না, এই শেষে ম আছে কি না, এই অহংকার শব্দটা কিভাবে গঠন হয়েছে, অহম থেকে কার, এই তারপরে এটা থাকার কারণে, এবং এই যে পরে সন্ধির ক্ষেত্রে ক খ গ ঘ পরে থাকলে এই যে ক এটা পরে আছে না, এই কারণে এই মটা এখানে এসে কি হয়ে গেছে, অনুস্বার হয়ে গিয়েছে। বুঝা গেছে? এভাবে সন্ধি সাধিত যে শব্দগুলো আছে, পূর্ব পদে যদি শেষে ম থাকে, প্রথমে যদি এভাবে ম থাকে এবং তারপরে যদি ক, খ, হ্যাঁ, গ, ঘ এগুলো থাকে, তাহলে এই মটা এখানে এসে কি হয়ে যাবে, অনুস্বার হয়ে যাবে। বুঝা গেছে? এভাবে দেখো ভয়ঙ্কর, ভয়ম যোগ কর, ভয়ঙ্কর। সঙ্গীত, সম যোগ গীত, সঙ্গীত। শুভঙ্কর, শুভম যোগ কর, শুভঙ্কর। হৃদয়ম যোগ গম, হ্যাঁ, হৃদয়ঙ্গম। সম যোগ ঘটন, সংঘটন। ওকে। তাহলে এই যে এভাবে আমার কি হচ্ছে, এই জিনিসগুলো বুঝতে হবে যে কেন অনুস্বার হয়েছে। তাহলে আমরা যেখানে সেখানে অনুস্বার ব্যবহার করব না, আমাকে প্রথমেই দেখতে হবে যে এটা সন্ধি সাধিত কিনা। ওকে, সন্ধি সাধিত কিনা, এবং সন্ধির হলেই হবে না, সেখানে সে এই প্রথম অংশের শেষে ম এবং দ্বিতীয় অংশের প্রথমে ক, খ, গ, ঘ মানে ক বর্গীয় ধ্বনি, এগুলো কোন ধ্বনি, এগুলো হচ্ছে সবগুলো ক বর্গীয় ধ্বনি। আমরা বর্গীয় ধ্বনি এগুলা তোমরা এসএসসি তে পড়েছো। হুম। সেই সব এইগুলো এখানে থাকতে হবে, থাকলেই তাহলে আমার কি হবে, মটা অনুসারে পরিণত হবে। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, যদি সন্ধিবদ্ধ না হয়, হুম, সন্ধিবদ্ধ না হলে মৌলিক শব্দ হলে স্থানে অনুস্বার হবে না, আমার সেখানে কি দিতে হবে, দিতে হবে। যেমন আমাদের বাংলাদেশের 99.99, যদি এর থেকেও আরো বেশি মানুষ কি অঙ্ক বানানটা কিভাবে লিখে, এই যে এভাবে লিখে, এটা একটা ভুল। অঙ্ক বানান এভাবে লিখতে পারবে না, আমাকে অঙ্ক বানান লিখতে হবে স্বরেয়, এই তারপর কি ক, অঙ্ক, এটা হচ্ছে কি শুদ্ধ রূপ। ঠিক আছে? এভাবে অঙ্গ, অঙ্গ, এই যে যোগ গ, যদি এভাবে লিখতে না পারো তাহলে একটা এভাবে লিখবে, তোমরা দীর্ঘইকার লেখার জন্য এভাবে একটা দীর্ঘইকার দাও না, উপরে আকড়াটা না দিয়ে এখানে একটা চন্দ্রবিন্দুর মতো দিয়ে দিবে, তাহলেই হবে কি, এই যে এটা অঙ্গটা হয়ে যাবে। তারপর আকাঙ্ক্ষা, এই যে দেখো আকাঙ্ক্ষা বানানে কি হয়েছে, যোগ ক্ষিয় আকার, হ্যাঁ, যোগ ক্ষিয় যোগ আকার, আকাঙ্ক্ষা। আতঙ্ক, কঙ্কাল, গঙ্গা, বঙ্কিম, বঙ্গ, লঙ্ঘন, শঙ্কা, শৃঙ্খলা, সঙ্গে, সঙ্গী, এসবগুলো বানানে কি হবে, হবে। ঠিক আছে? এই যে যোগ গ, যোগ গ, যোগ খ, যোগ ক, যোগ ঘ, হ্যাঁ, যোগ ক, যোগ ক, এই যে এভাবে আতঙ্ক সবগুলোতে কি এভাবে আছে। তাহলে আমাদের এগুলো সন্ধিবদ্ধ না, এগুলো সবগুলো কি, এগুলো সবগুলো হচ্ছে আমাদের মৌলিক শব্দ। ঠিক আছে? মৌলিক শব্দ মানে এগুলা এ, ওই যে আমরা বলি না জন্ম থেকে এমন, এরা জন্ম থেকেই এরকম। এরকম আমাদের বাংলা ভাষায় শব্দ তো কিছু আছে জন্ম থেকে একরকম, জন্ম থেকে, এগুলোকে বলা হয় মৌলিক শব্দ। কিছু আছে সন্ধির মাধ্যমে আসে, কিছু আছে সমাসের মাধ্যমে আসে, তারপরে কিছু আসে তোমার মিশ্র শব্দের মাধ্যমে আসে, কিছু আসে তোমার প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে আসে, হ্যাঁ, তারপরে আসে উপসর্গের মাধ্যমে আসে। এরকম অনেকগুলো মাধ্যমে আমাদের বাংলা ভাষায় কি হয়, নানা ধরনের শব্দ আসে, কিন্তু যেগুলো একদম জন্ম থেকেই যেভাবে জন্ম হয়েছে সেভাবে বলা হয়, সেগুলোকে বলা হয় মৌলিক শব্দ। এই মৌলিক শব্দ হলে সেখানে আমার দিতে হবে, অনুস্বার দেয়া যাবে না। বুঝা গেছে নিয়মটা? ওকে। তোমাদের বাংলা বানানের নিয়ম অনেকেই
খুব বলে যে এটা একটা ভেজাইলের জিনিস, এই সেই অনেক কথা বলে, আসলে ভেজাইলের জিনিস না। এখানে এরকম একটু বুঝে বুঝে যখন তুমি পড়বা তখন তোমার কাছে জিনিসটা কে সহজ হয়ে যাবে। আজকে বিদ্যুৎও খুব ডিস্টার্ব করতেছে, নেটওয়ার্কও খুব ডিস্টার্ব করতেছে, বারবার নেট ডিসকানেক্ট হচ্ছে, ইয়া হচ্ছে। যাই হোক, আমাদের এরপরে নিয়মটা কি আছে দেখো, যে সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দের দীর্ঘ ই কারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেগুলোতে হ্রস্বইকার হয়। এটা অনেকেই বুঝে না, আমি একটু বুঝাই। যেমন ধরো বলছে, প্রথমে আসো সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দের দীর্ঘ ইকারান্ত রূপ। এটা কি? মনে করো এই যে যে গুণী শব্দটা, এটা একটা সংস্কৃত ইন প্রত্যয়ান্ত শব্দের দীর্ঘ ইকারান্ত রূপ। এটা কেমনে আসলো? প্রথমে আসছে তোমার গুণ, হ্যাঁ, এর সাথে ইন প্রত্যয় যুক্ত হয়েছে, ইন প্রত্যয় যুক্ত হয়ে তৈরি হয়েছে কি? গুণী। এই গুণী শব্দটা তৈরি হয়েছে। বলছে এখন এই গুণী শব্দটা যেটা তৈরি হয়েছে ইন প্রত্যয়ান্ত শব্দটা দ্বারা যদি সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সমাস হয়, হ্যাঁ, সেখানে এই রস্বই কার হবে, এই মানে দীর্ঘ ইকারটা সমাসবদ্ধ পদে কিসে পরিণত হবে? রস্বই ইকারে পরিণত হবে। যেমন এখানে গুণী বানানের দীর্ঘ ইকারটা এখানে এসে কি হয়েছে দেখো তো, এখানে এসে রস্বই ইকারে পরিণত হয়েছে, তাই না? একইভাবে প্রাণ যোগ ইন, প্রাণী, প্রাণী বানানের দীর্ঘ ইকার, প্রাণী সংক্রান্ত বিদ্যা, প্রাণী বিদ্যাতে এসে এই দীর্ঘ ইকারটা এখানে এসে কি হয়েছে? রস্বই ইকার হয়ে গেছে। মন্ত্রী, মন্ত্রীটা এখানে কি হয়েছে? এই যে এখানে এসে মন্ত্রীর দীর্ঘ ইকারটা এখানে এসে মন্ত্রী পরিষদ, মন্ত্রী দ্বারা গঠিত পরিষদ, মন্ত্রী পরিষদে এসে কি হয়েছে? হ্রস্বই ইকারে পরিণত হয়েছে। ওকে, তো এই নিয়মটা এটাই বলেছে যে আমাদের সংস্কৃত প্রত্যয়ন্ত শব্দগুলো দীর্ঘ ইকারান্ত রূপ সমাসবদ্ধ হলে সংস্কৃত ব্যাকরণের নিয়ম অনুযায়ী সেটা হ্রস্বই ইকারে পরিণত হবে। দেখো আমরা যদি এই নিয়মগুলো মনে রাখতে নাও পারি, আমাদের যদি উদাহরণগুলো আমরা ভালো করে শিখে নিই, এখানে যে উদাহরণগুলো দেয়া আছে, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি সহজেই কি এগুলো মনে রাখতে পারবে। আর আরেকটা কথা হচ্ছে, বারবার রিভিশন দিলেও কি মনে রাখতে পারবে। হ্যাঁ, যেহেতু এগুলো বাংলা বানানের নিয়ম পরীক্ষার খাতায় বিসিএস, তোমাদের শুধু ইন্টারমিডিয়েট না, যে কোনো অনেক চাকরির পরীক্ষাতে বিসিএস এও কি এই প্রশ্ন এসেছে, তাই এগুলো একটু ভালো করে শিখে নিতে হবে। আর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টেও কি এগুলোতে, রিটেন পরীক্ষাতে তোমাকে এটা লিখতে বলতে পারে, আর এমনিতে তো বোর্ড পরীক্ষাতেও বলা হয়। তারপর আবার নিয়মটাতে কি বলছে, এইগুলো সমাসবদ্ধ রূপে দীর্ঘ ইকারের ব্যবহার চলতে পারে। ওই যে আমাদের মানে আমরা রস্বইকারও দিতে পারবো আবার দীর্ঘ ইকারও দিতে পারবো। ওকে, তো এখন দেখো এই যে এখানে বলছে সেগুলো যে গুণী, গুণীজন, প্রাণী, প্রাণীবিদ্যা, মন্ত্রী, কিন্তু এগুলো অনেক সময় আমাদের ইয়া করে না, শুদ্ধ অশুদ্ধ রূপ হিসেবে পরীক্ষাতে দিয়ে দেয়, বলে যে গুণীজন বানানটা শুদ্ধ রূপ কি? এখানে কারণ গুণীজন বানানের শুদ্ধ রূপ হবে কোনটা? এই যে এইটা। কেন? কারণ আমরা একটু আগে একটা নিয়ম পড়েছি, যে সকল বানানে রস্বই দীর্ঘ ই উভয় শুদ্ধ, সেখানে আমরা কোনটা নিব? রস্বই কারটাকে নিব। প্রাণীবিদ্যা বানানে দীর্ঘ ইকার দিছে, আমাদের এখানে রস্বই ইকারও আছে, যেখানে আমাদের রস্বই দীর্ঘ ইকার দুটোই আছে সেখানে আমরা রস্বই ইকার নিব। ওকে, মন্ত্রী পরিষদ বানানে এখানে দীর্ঘ ইকার, এখানে আছে রস্বই ইকার, যেখানে রস্বই দীর্ঘ ই উভয় শুদ্ধ সেখানে আমরা রস্বই ইকারটাকেই নিব। এখন আসো, এখানে আরেকটা কথা বলছে, ইন প্রত্যয়ন্ত এই শব্দগুলোর সাথে যদি তয়ব ফলা বা তয়কারে তা প্রত্যয় যুক্ত হয় তাহলেও কি রস্বীকার হবে। আমরা অনেক সময় অনেক কোচিং সেন্টারের অনেক স্যারদেরকে দেখি কৃতি সংবর্ধনা দেয়, বলে দেখি কৃতি সংবর্ধনা দেয়, এটা একটা ভুল বানান, কৃতি বানানে দীর্ঘ ইকার হবে। হ্যাঁ, এটা কিভাবে এসেছে? কৃত শব্দটা কৃত যোগ ইন, কৃত যোগ ইন সমান সমান কৃতি, কিন্তু যখন এটার সাথে আবার আরেকটা প্রত্যয় তপ বয়ফলা যুক্ত হবে তখন সেটা কিসে পরিণত হবে? রস্বীকারে পরিণত হবে। দীর্ঘ ইকারটা কিসে পরিণত হবে? রস্বীকারে পরিণত হবে, তখন হবে কৃতিত্ব। বুঝা গেছে? এই যে দেখো কৃতিত্ব, তারপর দায়ী, দায়িত্ব, এই যে তয় বফলা যুক্ত হওয়ার কারণে এই দীর্ঘ ইকারটা কিসে পরিণত হয়েছে? রসিকারে পরিণত হয়েছে। প্রতিযোগী, এখানে প্রতিযোগিতা, তয়কারে তা যুক্ত হওয়ার কারণে এই যে গয় রসিকার হয়ে গেছে। মন্ত্রী, মন্ত্রিত্ব, ঠিক আছে, মন্ত্রী, মন্ত্রিত্ব, এই যে তয় বফলা যুক্ত হওয়ার কারণে মন্ত্রীর দীর্ঘ ইকারটা এখানে এসে কি রসিকারে পরিণত হয়েছে। সহযোগী, সহযোগিতা, এই যে তয়কারে তা যোগ হয়েছে,
এই তা যোগ হওয়ার কারণে এই যে এখানে গয় দীর্ঘইকার যেটা ছিল সেটা এসে এখানে কি হয়ে গেছে, রস্বইকারে পরিণত হয়েছে। বোঝা গেছে? তাহলে এই হচ্ছে আমাদের আহ, 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 এই নিয়মটা, যে আমাদের মনে রাখতে হবে যে সংস্কৃত ইন প্রত্যয়ন্ত শব্দ যদি সমাসবদ্ধ পদ গঠিত হয়, তাহলে সেই দীর্ঘইকারটা রস্বইকারে পরিণত হবে। আবার এই ইন প্রত্যয়ন্ত শব্দগুলোর সাথে যদি তয়বফলা বা তয়কারে তা যুক্ত হয়, তাহলে সেটা কি আমাদের এটা রস্বইকারে পরিণত হবে। বোঝা গেছে? আমাদের এই যে নিয়মগুলো, এই অংশগুলো কি আমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। বোঝা গেছে? পরীক্ষার খাতা আমরা এই অংশগুলো কি লিখবো নিয়ম হিসেবে, এই অংশগুলো নিয়ম হিসেবে আমরা এগুলো লিখবো। বুঝা গেছে? মধ্যের এই অংশটা আমরা বাদ দিলেও চলবে। এখন আসো, আমাদের এই তৎসম শব্দের বানানের সর্বশেষ নিয়ম কি বলেছে? বিসর্গ। হ্যাঁ, আমরা অনেক সময় বিসর্গ এবং কোলনের পার্থক্য বুঝি না। বিসর্গ মানে হচ্ছে এভাবে দুইটা বড় বড় জিরো, এটাকে বলা হয় বিসর্গ। এই যে বিসর্গ এখানে দিছে, বলতেছে শব্দের শেষে কোনো ধরনের বিসর্গ থাকবে না। হ্যাঁ, কি থাকবে তাহলে? এই যে যেমন এখানে একটা কোলন দিছে না, আমরা এই কোলন ব্যবহার করব। এই যে এই টাইপের মানে ভরাট করা, মানে বিসর্গটা যদি ভরাট হয় তাহলে হবে কি কোলন। বুঝা গেছে? এখন শব্দের শেষে বিসর্গ থাকবে না। তো এই যে যেমন মনে করি এইসব শব্দগুলোর আগে কি করা হতো, বিসর্গ ব্যবহার করা হতো। এখন এগুলোর শেষে আমাদের বিসর্গ ব্যবহার করা যাবে না। ইতস্তত, কার্যত, ক্রমশ, পুনঃ পুনঃ। হ্যাঁ, আগে পুনঃ পুনঃ বানান, এটা অনেকবার পরীক্ষাতে আসছে। পুনঃ পুনঃ বানানে এখানে একটা বিসর্গ থাকতো, এখন এই বিসর্গটা কি হবে না, এটা কি হবে না। ওকে। আমরা যেমন আরেকটা দেখো কমন জিনিস আমরা লিখি, আমরা যে সময় দরখাস্ত লিখি পরীক্ষার খাতায়, তখন আমরা বিষয় লিখি। বিষয় লিখে এভাবে একটা বিসর্গ দিই, এটা ভুল। আমরা এখানে কি দিব, এই যেভাবে বিসর্গটা ভরাট করে দিব, কোলন দিব। ঠিক আছে, আর একটু ছোট সাইজে হবে আর কি, বোঝানোর জন্য আমি এভাবে দিয়েছি। তাহলে আর এই শব্দগুলোতে আগে প্রায় সময় কি করা হতো, শব্দের শেষে বিসর্গ দেওয়া হতো। এখন আর সেখানে কি হবে না, বিসর্গ হবে না। ওকে। তা আমরা এগুলো বানানগুলো দেখি, ইতস্তত, কার্যত, ক্রমশ, প্রথমত, প্রধানত, প্রয়াত, প্রায়শ, ফলত, বস্তুত, মূলত। ওকে। তারপর বলেছে কি, এছাড়া নিম্নলিখিত ক্ষেত্রে শব্দ মধ্যস্থ মানে শব্দের ভিতরে বা শব্দের মাঝখানে যে বিসর্গ বর্জিত রূপ গৃহীত হবে। আগে এই বানানগুলোতে দুস্থ, নিস্তব্ধ, নিস্পৃহ, নিঃশ্বাস, এই বানানগুলোতে কি করা হতো, শব্দের মাঝখানে বিসর্গ থাকতো। দেখো আমি নিঃশ্বাস বানানটাই খেয়াল করো, নিঃশ্বাস আমি এভাবে লিখলেও যেই উচ্চারণ, হ্যাঁ, আবার এভাবে, সরি, আবার যদি এভাবে লিখি সেম উচ্চারণ, তাই না? কিন্তু উচ্চারণে যদি পার্থক্য হয় তখন কিন্তু আবার এটা এই নিয়মটা খাটবে না। তখন আমাকে শব্দের মাঝখানে বিসর্গ লিখতে হবে। যেমন ধরো এই যে দুঃখ আর দুঃখ, আমি এটা বলার সময় উচ্চারণ করি কি দুঃখ, আর এটা বলার সময় বলি দুঃখ, তাহলে আমার এখানে বিসর্গ এটা থাকবে। কিন্তু দেখো আমি দুস্থ বানানে বিসর্গ দিলাম, আবার এখানে বিসর্গ নাই, দুটার উচ্চারণই একই। নিস্তব্ধ বানানে বিসর্গ থাকলেও তা না থাকলেও তা, নিষ্ক্রিয় বানানো একই রকম, নিঃশ্বাস বানানো, তাহলে আমার এখানে বিসর্গ দেওয়ার দরকার নাই, শব্দের মাঝখানে বিসর্গ দেওয়ার দরকার নাই। এজন্যই শব্দ মধ্যস্থিত এই বিসর্গ বর্জিত রূপগুলো গৃহীত হবে। এতক্ষণ আমরা পড়েছি, কি পড়েছি এতক্ষণ, যে নিয়মগুলো পড়েছি এগুলো সবগুলো হলো তৎসম শব্দের বানানের নিয়ম। হ্যাঁ, আমরা এখন যেটা আলোচনা করব সেটা কি, সেটা হচ্ছে অতৎসম শব্দের বানানের নিয়ম। হ্যাঁ, আমাদের প্রথমে অতৎসম শব্দের বানানে কি, সকল অতৎসম শব্দ অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে কেবল রস্বই এবং রস্য এবং এদের কার চিহ্ন রস্বই রস্যকার ব্যবহৃত হবে। বোঝা গেছে? মানে আমাদের এই নিয়মটা খেয়াল করো, সকল অতৎসম অর্থাৎ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র শব্দে কেবল রস্বই রস্য এবং এদের কার চিহ্ন রস্বই রস্যকার কি ব্যবহৃত হবে। তাহলে আমি প্রথমে আলোচনা করেছিলাম অতৎসম শব্দগুলো কি কি। অতৎসম শব্দগুলো হচ্ছে তদ্ভব, দেশি, বিদেশি। ওকে। এগুলোতে আমার সবসময় কি হবে, রস্যই এবং রস্যু ব্যবহার করতে হবে। যেমন দেখো আমাদের দেশে অনেকে কি করে আরবি বানানটা দীর্ঘ ইকার দিয়ে লিখে, তাই না? আরবি বানান, তাহলে আমার এখানে কি আরবি বানানে রস্য ইকার। এভাবে আর অনেকগুলো বানান আছে। হ্যাঁ, তোমরা একটু পড়বা। হ্যাঁ, পড়বা, এগুলো পড়ে নিবা। কাহিনী, আসামি, ইংরেজি, ইমান, ইরানি, হ্যাঁ, পশমি, পাখি, পাগলামি, পিসি, ফরাসি, ফরিয়াদি, ফার্সি, ফিরিঙ্গি, বর্ণালী, বাসি, বাঙালি, হ্যাঁ, বাড়ি, বিবি, বুড়ি, বেআইনি,
মাস্টারি, রানী, হ্যাঁ, রূপালী। এই যে রূপালী, আম্রপালি আমরা অনেকে খাই, তাই না? এখন রূপালী, হিজরি, হাতি, সোনালী, এই সোনালী বানানটা অনেকে আবার সোনালী বানান দীর্ঘইকার দিয়ে লিখে। এইটা, এই বানানে মনে করো আমার সোনালী, এটা রস্বইকার দিয়ে লিখতে হবে। ওকে? কেন সোনালী সরকারি বানান রস্বইকার দিয়ে লিখতে হবে? এগুলো হচ্ছে বিদেশি শব্দ, এই কারণে আমার রস্বইকার দিয়ে লিখতে হবে। কিন্তু তুমি যদি সোনালী ব্যাংকের কথা বলো, তাহলে আবার সোনালী ব্যাংকের বানান যেহেতু তারা দীর্ঘইকার দিয়ে লিখে, তোমাকেও কি এই দীর্ঘইকার দিয়ে লিখতে হবে। আবার একইভাবে দেখো রস্যু উকার ব্যবহার করছে, চুন, পূজা, পূজা বানানো অনেকে দীর্ঘ উকার ব্যবহার করে, হবে না, এটা পুজো। পূব, হ্যাঁ, পূব। আমরা অনেক সময় পূর্ব, পূর্ব বানান এভাবে লিখে দেখে, পূর্ব তো তৎসম শব্দ, কিন্তু পূব লিখতে গেলে আমার এইভাবে রস্যু উকার দিয়ে লিখতে হবে, মূলা, মূলো। হ্যাঁ। আবার এখানে বলছে কি পদাশ্রিত নির্দেশক টিটা রস্যইকার হবে। পদাশ্রিত নির্দেশক মানে কি, আমরা ডিটারমিনার, ইংরেজিতে যেটাকে বলা হয় ডিটারমিনার। এই যে ছেলে টি, মানে একটা ছেলে বোঝাচ্ছে। এই টি দ্বারা কি বোঝায়? একটা, যে কোনো একটা জিনিস বুঝায়। ওকে, কাছের কোনো জিনিসকে বোঝানোর জন্য ছেলে টি। হ্যাঁ, মানে এই যেমন আমরা এইটা, এটা বললে কাছের কোনো জিনিস, ওইটা বললে দূরের কোনো জিনিস, ঠিক তেমনি ছেলেটি, বইটি, লোকটি, এটা দ্বারা একটা ইয়া বোঝাচ্ছে। এই টরসিকার টিটা যখন আমরা ব্যবহার করব, তখন সেটা রস্বইকার দিয়ে হবে এবং একসাথে বসবে। ওকে? তারপরে এখানে কি বলছে দেখো, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ ও যোজক পদ রূপে কি শব্দটি দীর্ঘইকার দিয়ে লেখা হবে? আমাদের এই যে আমাদের বাংলা বানানে, এখানে আমি একটা জিনিস এখন ব্যাখ্যা করব তোমাদের। বাংলা বানানে আমাদের দুই ধরনের কি আছে। একটা কি হচ্ছে দীর্ঘইকার কি, আরেকটা কি হচ্ছে ক রস্বইকারের কি। আমাদের শুধু মনে রাখতে হবে যে যে সকল প্রশ্নের উত্তর, হ্যাঁ, যে সকল প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে দিতে পারবো, সেগুলোকে আমরা এই ক রসিকার কি দিয়ে প্রশ্ন করব। আর বাকি সব জায়গায় ক দীর্ঘইকার কি হবে। ওকে? কেমন, মনে করো তোমার নাম, মনে করো তুমি কি আজকে যাবে, হ্যাঁ বা না? তুমি কি রাতে ভাত খেয়েছো, হ্যাঁ বা না? তুমি কি কাজটি করেছো, হ্যাঁ বা না? তখন আমার এই কি হবে, ঠিক আছে? কিন্তু তুমি কি কাজ করতেছো বা তুমি কি খাচ্ছো, তখন আমার কি হবে? এই কয় দীর্ঘইকার কি হবে। তো এখন বলেছে এই কয় দীর্ঘইকার কি একই সাথে সর্বনাম, বিশেষণ, ক্রিয়া বিশেষণ ও যোজক রূপে ব্যবহার করা হয়। আমরা এটা এখন এক একটা ব্যাখ্যা করব। যেমন ধরো প্রথমে আসছে কি, এই যে কি বই, এটা কি বই, তাহলে বইয়ের একটা নাম আছে, তাই না? বইয়ের একটা নাম আছে, এবং নামের বদলে আমরা কি এই কয় দীর্ঘিকার কি ব্যবহার করছি, তাহলে এটা কি হবে? সর্বনাম। ওকে? আবার দেখো বিশেষণ, বিশেষণ মানে কোনো শব্দকে বিশেষায়িত করে, সেটা কি আনন্দ। হ্যাঁ, তা এই যে আনন্দ, আনন্দটার বাড়তি, অনেক বেশি আনন্দ, হ্যাঁ, সেটা বোঝাচ্ছে এটা দ্বারা, তাহলে এটা মডিফাই করতেছে, তাহলে এটা হয়ে গেছে তখন এই কয় দীর্ঘিকার কি বিশেষণ হয়ে গেছে। আবার দেখো ক্রিয়া বিশেষণ, কি আর বলবো, এই যে বলবো এটা একটা ক্রিয়াপদ, ক্রিয়াপদকে মডিফাই করতেছে কয় দীর্ঘিকার কি। তাহলে এই ক্রিয়াপদ শব্দটা, বলবো শব্দটাকে এই কয় দীর্ঘিকার কি মডিফাই করতেছে, তাহলে এটা কি হয়ে গেছে? ক্রিয়া বিশেষণ। আবার দেখো যোজক হিসেবে কি হয়, যেমন দেখো আহ, যোজকটা কিভাবে আসে দেখো। এই যে এখানে একটা উদাহরণ দিছে, কি বাংলা কি ইংরেজি উভয় ভাষায় তিনি পারদর্শী। মানে তিনি বাংলা ভাষায় পারদর্শী, তিনি ইংরেজি ভাষায় পারদর্শী, ঠিক আছে? তাহলে এই যে কি আর কি দুইবার ব্যবহার করে দুইটা বাক্যকে একটা বাক্যে নিয়ে আসছে, মানে যোজক, কনজাংশনের মতো কাজ করেছে, ঠিক আছে? এজন্য এই কিটা এখানে কি হিসেবে ব্যবহার করা হয়েছে? এই কিটা দোনোটাই কি যোজক হিসেবে ব্যবহৃত হয়েছে। তোমাদের এই বাক্যটা তোমাদের বুঝতে হবে যে কোনটা কি অর্থে ব্যবহৃত হয়েছে। বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, চাকরি পরীক্ষা সহ সব জায়গাতে কি এই প্রশ্নটা অনেক সময় আসে। হ্যাঁ, যেমন মনে করো কি পড়ো, তাহলে এই যে পড়ো মানে যে কোনো একটা সাবজেক্ট সে পড়তেছে, তাহলে নাউনের পরিবর্তে সেই কি ব্যবহার করা হয়েছে, দ্যাটস মিন এটা সর্বনাম। ওকে? কি যে করি, এই যে করি ক্রিয়াপদ কি করতেছে, তাহলে এই কিটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে? ক্রিয়া বিশেষণ হিসেবে এসেছে। ওকে? তাহলে এই যে কোনটা কি অর্থে ব্যবহৃত হচ্ছে এটা আমাদের বুঝতে হবে। আরো কিছু বানান আছে, কিভাবে, কি রকম, কি রূপে ইত্যাদি শব্দে দীর্ঘইকার ব্যবহার করতে হবে। তুমি কিভাবে এসেছো, তুমি কিভাবে কাজটা করলে, হ্যাঁ, কিভাবে তোমার এই সমস্যার সমাধান করা যায়, এইসব ক্ষেত্রে আমার কি দীর্ঘইকার কি হবে।
তাহলে এই যে আমি আগে বলেছি যেসব প্রশ্নবাচক বাক্যের উত্তর হ্যাঁ বা না হবে সেই সব ব্যবহৃত বাক্যে কি রস্য ইকার দিয়ে লিখতে হবে। যেমন তুমি কি যাবে, সে কি এসেছিল, এসব বানানে কি হবে, করসিকার কি হবে। এখন আসো আমাদের দ্বিতীয় নিয়মটা, যেটা মানে এখানে অতৎসম শব্দের দ্বিতীয় নিয়মে বলেছে যে এ এবং এ, এটা এ এবং এটা উচ্চারণ এ। আমরা অনেক সময় ওই যে বাবা মা ডাকলে বলি না, হ্যাঁ কি হয়েছে, হ্যাঁ আসতেছি, এরকম করে ডাক উত্তর দিত, তাই না? তো দেখো আমাদের এই এর দুই রকমের ব্যবহার আছে, আমরা দুটার জন্যই কি একার অথবা এ ব্যবহার করি। যেমন ধরো আমরা একটি, একটি বলার সময় আমার এ উচ্চারণ হচ্ছে, কিন্তু আমি যখন এক বলতেছি তখন আমার এই যে এ ধ্বনিটা আসতেছে, তাই না? কিন্তু দোনোটাই আমি কি দিয়ে লিখছি, এ দিয়ে লিখেছি। ওকে, তো বলেছে কি এখানে দেখো বাংলায় এই বর্ণ বা একার দিয়ে এ বা এ উভয় ধ্বনি নির্দেশিত হয়। যেমন কেন, এই যে এখানে এ ধ্বনি আসছে, কেন, হ্যাঁ ক্রয় করো। খেলা, এ ধ্বনি আসছে, খেলি, এ ধ্বনি, একটাতে এ একটাতে এ। ওকে, এভাবে করে গেল, গেলে, গেছে, হ্যাঁ, তারপর দেখা, দেখি, যেন, যেন। তাহলে এই যে এখানে আমাদের এটাই বলেছে যে তবে কিছু তদ্ভব শব্দ বিশেষভাবে দেশি শব্দ আছে যেগুলোর সাথে জফলা আকার যুক্ত রূপ হয়, যেমন ব্যাং এবং ল্যাঠা। এই ল্যাঠা মানে কি, ল্যাঠা মানে হচ্ছে ঝামেলা। আর ল্যাঠা চুকে গেল, ল্যাঠা মানে কি, ঝামেলা। ওকে, ঝামেলা শব্দ, এটা এগুলো কি শব্দ, এগুলো কিছু তদ্ভব বিশেষভাবে দেশি শব্দ, ঠিক আছে? ব্যাং আর ল্যাঠা তেমনি। তাহলে আমাদের যেসব জায়গায় এ ধ্বনি আসবে সেখানে আমরা কি করব, এই যে জফলা আকার ব্যবহার করব, এই যে জফলা আকার, ঠিক আছে? সেটা যদি বিদেশি শব্দের ক্ষেত্রে ক্ষেত্র অনুযায়ী এ বা জফলা আকার ব্যবহার করতে হবে। যদি আমার প্রথমে এ ধ্বনি আসে তাহলে স্বরেও জফলা আকার, অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাসিড, যেমন এসিড বানান অনেকে এভাবে লিখে, এটা ভুল। ওকে, আমার অ্যাসিড বানান এভাবে লিখতে হবে, ক্যাসেট, ব্যাংক, ভ্যাট, ম্যানেজার, হ্যাট। ওকে, আবার যেখানে এ ধ্বনি আসবে সেখানে কিন্তু আবার এ লিখবো। যেমন ধরো আমরা বলতেছি ব্যাট, ব্যাট, ওকে, মানে ব্যাটিং করে, হ্যাঁ, তাহলে এখানে ব্যাট, কিন্তু আবার খেলার উপরে বেট ধরছে, বেট, বেটিং, তখন আবার এটা কি হবে, একার হবে। আবার মনে করো ব্যাড, হি ইজ এ ব্যাড বয়, হ্যাঁ, আবার বেড, হ্যাঁ কয় বেডের রুম, তোমার কয় বেডের রুম, এভাবে কয় বেডের বাসা এভাবে জিজ্ঞাসা করি না, এই ব্যাড ইংরেজি ব্যাড। ওকে, আর এই ব্যাড, এই বেড মানে কি, আমরা যে শোই যে সেই বেড। তাহলে আমাদের এখানে মনে রাখতে হবে যে বিদেশি শব্দের ক্ষেত্রে যখন এ ধ্বনি আসবে তখন দিব আমি একার বা এ ব্যবহার করবো, আর যখন এ ধ্বনি আসবে তখন স্বরীয় ফলে আকার এ হবে অথবা কে, এটা ইয়ে করতে হবে, বা অন্য ব্যঞ্জনধ্বনির সাথে থাকলে সেটা তার সাথে জফলা আকার যুক্ত হবে। তাহলে অ্যাম্বুলেন্স বানান কি হবে, অ্যাম্বুলেন্স, হ্যাঁ, অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স, দেখো এভাবে হবে। আমি একার বা এই ব্যবহার করবো, আর যখন অ্যাডমি আসবে তখন সরল জফলা আকার এ হবে অথবা কে। তো আমরা বাংলা বানানের নিয়ম আলোচনা করছিলাম, এখন আলোচনা করছি অতৎসম শব্দের বানানের নিয়ম। ক্লাসটা একটু লং টাইম হবে, তো তোমরা সেভাবে মাথায় রেখো। যদি একটু নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে আমরা একটু ক্লাসটা শুরু করতে দেরি হয়েছে এবং বারবার ইন্টারাপ্ট হচ্ছিল, হ্যাঁ বিদ্যুৎ বিভ্রাট নানা কারণে এটা হচ্ছে। আমাদের এই বিষয়টা একটু মাথায় রাখতে হবে, আমরা বাংলাদেশে থাকি। ওকে, তারপরও আমার বাসায় সব ধরনের সুবিধা থাকার পরেও, এখন আমার বাসায় সব ধরনের সুবিধা, বিদ্যুতের কোনো ইয়া নাই, ইন্টারাপশন নাই, কিন্তু লাইনে তো আর আমি সব জায়গায় এটা এস্টাবলিশ করতে পারতেছি না, লাইনে তো ডিস্টার্ব হচ্ছে, তাই না? ওকে, আমার ভয়েস কি এখনো কেটে কেটে আসতেছে? ওকে, আমরা এখন যেটা আলোচনা করব বাংলা অধ্বনির উচ্চারণ। বাংলা অধ্বনির উচ্চারণ আমাদের বহু ক্ষেত্রে কি হয়, ও এর মতো হয়। শব্দের শেষে এসব অধ্বনির ওকার দিয়ে লেখা যেতে পারে। হ্যাঁ, যেমন ধরো কালো, খাটো, ছোট, ভালো। আমরা অনেক সময় মনে করো কালো, ছেলেটা কালো, হ্যাঁ, মেয়েটা খাটো, বাচ্চাটি ছোট, বা সে ভালো, সে আমাদের সাথে ভালো ব্যবহার করেছে, তাহলে আমাদের ও ধ্বনি এসেছে, তাই না? লাস্টে ও এর মতো ধ্বনি এসেছে, তাই ওকার দিয়ে লেখা হয়েছে। এখন যদি মনে করো আহ এই যে এটা যদি
আমি যদি এভাবে লিখতাম, তাহলে কেউ যদি কাল বলতো, আমি তাকে দোষ দিতে পারতাম না। আমি যদি এভাবে লিখলাম, কেউ যদি খাট বলতো, তাহলে আমি তাকে দোষ দিতে পারবো না। হ্যাঁ, ছোট, ছোট বললে আমি তাকে দোষ দিই। আবার ভাল, ভাল মানে কি? কপাল। হ্যাঁ, সে কপালটা আমি এভাবে বলতে পারতাম না। তাহলে এখানে দেখো, বাংলা আধুনিক উচ্চারণ বহু ক্ষেত্রে ও এর মতো হয়। তো শব্দ শেষে যদি ও কার থাকে, তখন আমাদের ও ধ্বনি আসে, তখন আমরা ও কার দিয়ে লিখতে পারলেই ভালো, নয়তো কি অর্থের বিভ্রান্তি তৈরি হবে। আবার দেখো 11, 12, 13, 15 এগুলোতে আমার কি ওকার দিয়ে লিখতে হবে, এভাবে করানো, ধরানো, পাঠানো, পুরানো, করো। হ্যাঁ, এসব ক্ষেত্রে আমাদের কি লাস্টে সবসময় ওকার বসেছে। দেখো প্রত্যেকটা শব্দ এগুলো তোমরা একটু খুঁটা খুঁটে এগুলো পড়বা, এগুলা তোমরা নিজেরা পড়লে বুঝতে পারবে। হ্যাঁ, আমি শোনো, আমি শুধু ক্লাস নিলাম, তোমরা ক্লাস করে যে তোমরা সব শিখে যাবে তা না, নিজেকেও পড়তে হবে। হ্যাঁ, আমি তোমাদের ধরো 60% ধরাই দিব, বাকি 40% তোমাদের স্টাডি করে কি বের করতে হবে, বা স্টাডি করে সেগুলো বুঝে নিতে হবে। আমি তোমাদের রাস্তাটা দেখিয়ে দিব, বাকিটা তোমরা তোমাদের মতো করবে। এখন আসো, ভবিষ্যৎ অনুজ্ঞায় শব্দের আদিতে মানে শুরুতে, আদিতে মানে কি শুরুতে ওকার লেখা যেতে পারে। ভবিষ্যৎ অনুজ্ঞা মানে কি? ভবিষ্যৎ অনুজ্ঞা মানে ভবিষ্যতে কোনো কাজ করার আদেশ, নির্দেশ, উপদেশ দেয়া। ওকে, ভবিষ্যতে কোনো কাজের আদেশ, নির্দেশ বা উপদেশ দেওয়া, যেটাকে বলা হয়, সেটাকে বলা হয় কি ভবিষ্যৎ অনুজ্ঞা। তো এখন দেখো করো, আমরা কিন্তু এটা তেমন ব্যবহার করি না, আমরা বলি কি সাধারণত করিও। এই তোমরা বাসায় বাড়ির কাজটা করিও, আমরা করিও বলি, এটা কিন্তু করিওটা অশুদ্ধ। আমাদের শুদ্ধভাবে লিখতে হবে কি করো। তোমরা বাসায় বাড়ির কাজটা করো, মানে ভবিষ্যতে করবা। বলো, তোমার মাকে বলিও, আমরা বলি কি তোমার মাকে বলিও, বলিও হবে না, সেটা কি হবে? বলো। হ্যাঁ, বা তুমি স্টেশনে গিয়ে আমার জন্য বসিও। হ্যাঁ, তাহলে বসিও হবে না, সেটা কি হবে? বসো। এই যে ভবিষ্যৎ অনুজ্ঞার কারণে আমার এখানে কি হয়েছে, ভবিষ্যৎ প্রথমেই, শব্দের প্রথমে ওকার বসেছে। ঠিক আছে, এটা কয়েকবার পরীক্ষাতে আসছে যে নিম্নের কোন শব্দটা দ্বারা ভবিষ্যৎ অনুজ্ঞা বোঝানো হচ্ছে। তাহলে এরকম কয়েকটা, মানে কোন বাক্যটা দ্বারা ভবিষ্যৎ কাল বা ভবিষ্যৎ অনুজ্ঞা বোঝানো হচ্ছে। হ্যাঁ, তুমি বাসায় গিয়ে, তুমি বাসায় বলো। হ্যাঁ, বাসায় বলো। হ্যাঁ, তাহলে এই যে তুমি বাসায় বলো মানে বলিও, তুমি বাসায় বলিও। বলিও না বলে আমরা কি বলবো এখন? শুদ্ধ রূপ হবে বলো। ওকে, তাহলে এভাবে ভবিষ্যৎ অনুজ্ঞায় সবসময় কি শব্দের শুরুতে, আদিতে মানে কি শুরুতে, শুরুতে কি হবে? প্রকার হবে। এরপর দেখো, ঔম এবং অনুস্বারের ব্যবহার। শব্দের শেষে প্রাসঙ্গিক ক্ষেত্রে সাধারণভাবে অনুস্বার হয়। হ্যাঁ, এই যে আমাদের এই যে গাং, ঢং, পাল, রং, রাং, সং, হ্যাঁ, এগুলো কিন্তু কি আমরা সবসময় মনে রাখতে হবে, এগুলো প্রাসঙ্গিক ক্ষেত্রে, মানে এগুলো হচ্ছে আমাদের ইয়া শব্দ। হ্যাঁ, দেশি শব্দ। তাহলে এই জন্য আমার এখানে কি এগুলো জন্ম থেকে এভাবে যেহেতু লেখা, তাই আমার এখানে অনুস্বার দিয়ে লিখতে হবে। আবার অনুস্বারের সাথে যদি স্বর যুক্ত হয়, স্বর যুক্ত মানে কি আমাদের কার চিহ্ন, ঠিক আছে, কার চিহ্ন, আমাদের শব্দের সাথে যদি কার চিহ্ন যুক্ত হয়, তখন আমার এখানে কি অনুস্বার লিখতে হবে। অনুস্বার না লিখে তখন আমার লিখতে হবে, যেমন বাঙালি, ভাঙা, রঙিন, রঙের, ইত্যাদি। এখানে রস্বইকার বসছে, এখানে একার বসছে, এখানে আকার, এখানে আকার। বাংলা ও বাংলাদেশ শব্দে অনুস্বার থাকবে। কেন থাকবে এটা আমি প্রথমে বলেছিলাম, কারণ আমাদের কি সংবিধানে এভাবে লেখা দেখে, সংবিধানে কি এভাবে লেখা আছে বিধায়। হ্যাঁ, এভাবে লেখা আছে বিধায় কি আমাদের এখানে বাংলা এবং বাংলাদেশে আমরা অনুসার দিয়ে লিখবো। কারণ আমরা বাংলা বানানের, প্রমিত বাংলা বানানের নিয়ম পড়তেছি। প্রমিত মানে কি? প্রমিত মানে হচ্ছে যে যেটা প্রচলিত। তা আমাদের দেশে বাংলা বাংলাদেশ দুইটাই আমরা কি এইভাবে লিখে প্রচলিত বেশি, তাই না? তুমি যদি এখন বাংলা এভাবে লিখো, তাহলে অনেকে বলবে এটা কি লিখছো, ভুল হয়েছে। বাংলাদেশ যদি এভাবে লিখো, তাহলে বলবে তুই কি, আরে তুই এতদিন বাংলাদেশে থেকে এটা লিখছিস, এটা ভুল। হ্যাঁ, কিন্তু আসলে ব্যাকরণের নিয়ম অনুযায়ী কিন্তু এই দুইটা শুদ্ধ। কিন্তু আমাদের দেশে যেহেতু এই বাংলা এবং বাংলাদেশ এভাবে লিখে আমাদের অভ্যস্ততাও তৈরি হয়েছে, তাই আমরা এটাই শুদ্ধ হবে। কারণ প্রমিত মানে প্রচলিত, যেটা বেশি প্রচলিত সেটাকে কি করা হবে? শুদ্ধ ধরা হবে।
এরপরে দেখো, ক্ষীয় এবং খ, ক্ষীয় এবং ক্ষয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে যে অতৎসম শব্দের বানানে আমরা ক্ষীয় ব্যবহার করব না। কারণটা কি? ক্ষীয়টা কি, ক্ষীয় মূলত হচ্ছে, ক্ষীয় হচ্ছে কি, ক যোগ মূর্ধন্য ষ। ক যোগ মূর্ধন্য ষ হওয়ার কারণে আমরা তো মূর্ধন্য ষ শুধুমাত্র তৎসম শব্দের বানানের ক্ষেত্রে প্রযোজ্য। এজন্য আমরা ক্ষীয় অতৎসম শব্দের বানানে লিখবো না। অতৎসম শব্দে তাই খিদে, খুদ, খুদ, খুর ইত্যাদি লিখবো। দেখো, খিদে বানান লিখলে আমার খিদে পেয়েছে, তখন আমার হবে এটা। কিন্তু আমি যদি বলি যে ক্ষুধা, হ্যাঁ, তখন আমার কিন্তু ক্ষীয় লিখতে হবে, কারণ ক্ষুধা এটা তৎসম শব্দ। বুঝা গেছে? তারপর বর্গীয় জ, অন্তস্থীয় জ বানান। তো বিদেশি শব্দের বানানে যখনই জ ধ্বনি আসবে, চোখ বন্ধ করে বর্গীয় জ লিখে দিবা। অন্তস্থীয় জ বলছে যে কি, শুধুমাত্র ইসলাম ধর্ম সংক্রান্ত যে কয়েকটা শব্দ আছে সেখানে আমরা বিকল্পে বর্গীয় জ লিখতে পারি। যেমন ধরো আজান, আজান, আজান বানান রস্বীকার দিয়ে এই বর্গীয় জ দিয়ে লেখা যাবে। আজান বানান কি এভাবেও লেখা যাবে। হ্যাঁ, হজ, হজ বানান এভাবেও লেখা যাবে, হজ বানান এভাবেও লেখা যাবে। তবে আমরা সোজা হিসাব রাখবো বিদেশি কোনো শব্দে, হ্যাঁ, যখন আমরা বাংলা রূপ দিব, ওকে, তখন জ ধ্বনি আসলে আমরা সেখানে বর্গীয় জ ব্যবহার করব। একদম সোজা হিসাব। ওকে, মূর্ধন্য ন এবং দন্তন্য ন, আমাদের মনে রাখতে হবে যে অতৎসম শব্দের বানানে মূর্ধন্য হবে না। এটাই বলতে, অতৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহার করা হবে না। হ্যাঁ, শুধু তা সব সময় আমার কি হবে, দন্তন্য হবে। যেমন অগ্রাণ, ইরান, এগুলোতে আমার সব সোনা, হর্ন, হ্যাঁ, এখানে অনেক সময় দেখবা তোমরা বই বিভিন্ন দেখে এখানে হর্ন দিবেন না এভাবে লেখা থাকে, এটা ভুল বানান। হ্যাঁ, ভুল বানান। এখানে আমার হর্ন ইংরেজি শব্দ, হর্ন ইংরেজি শব্দ, তাই না? তাহলে এটা বিদেশি শব্দ, তাহলে হর্ন বানানে আমার কি হবে, দন্তন্য হবে। অনেক সময় দেখবে যে ফার্নিচার বানান এভাবে লিখে, ফার্নিচার মূর্ধন্য দিয়ে লিখে, তাই না? এটা ভুল। আমার এখানে কি লিখতে হবে, ফার্নিচার বানান শুদ্ধ রূপ কি, এই যে ফার্নিচার, ফার্নিচার, ঠিক আছে, দন্তন্য দিয়ে লিখতে হবে। গভর্নর, কর্নেল, কর্নেল বানান অনেকে এভাবে লিখে কর্নেল, এটা ভুল। বিদেশি শব্দ যেহেতু আমার শুদ্ধ রূপ কি হবে, কর্নেল, দন্তন্য। এখন আমাদের তৎসম শব্দের নত্যবিধি নিয়ম অনুযায়ী তৎসম শব্দের ট ঠ ড এর পূর্বে নাসিক্য বর্ণ মূর্ধন্য হয়। কণ্টক, প্রচণ্ড, লুণ্ঠন, এগুলো আমার কি তৎসম শব্দ, এখানে আমার মূর্ধন্য হয়েছে। আমরা যুক্ত বর্ণে মূর্ধন্য আর কোনটা দন্তন্য কোনটা কিভাবে বুঝবো? যদি যেমন ধরো এই যে কণ্টক শব্দটাতে, ওকে, কণ্টক শব্দটাতে কণ্টক, এখানে দেখো খালি অর্ধমাত্রা আছে, কিন্তু যখন আমার এটা পূর্ণ মাত্রা থাকবে, হ্যাঁ, তখন আমার সেখানে কি দন্তন দন্তন্য আছে, এটা বুঝে নিতে হবে। যেমন ধরো এই যে যে এখানে ঠান্ডা, তাই না, ঠান্ডা, এই যে ঠান্ডা, ঠান্ডা শব্দটা কি অতৎসম শব্দ, তাই এখানে এখানে উপরে পূর্ণ মাত্রা আছে, তাহলে এখানে দন্তন্য আছে, বুঝে নিতে হবে। ঠিক আছে, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, আমাদের সবসময় মনে রাখতে হবে বিদেশি শব্দের ক্ষেত্রে আমাদের কখনো মূর্ধন্যস্য হবে না, বা অতৎসম শব্দের ক্ষেত্রে মূর্ধন্যস্য হবে না। আমরা অতৎসম শব্দে শুধুমাত্র এই তালব্যস্য এবং এই দন্তস্য ব্যবহার করব, বিদেশি শব্দের ক্ষেত্রে মূর্ধন্যস্য ব্যবহারের প্রয়োজন নেই। আমরা তাহলে এখানে কি ব্যবহার করব, উচ্চারণ অনুযায়ী এগুলো, কিশমিশ, নাস্তা, পোশাক, শখ, শয়তানি ইত্যাদি। ওকে, আপোষ, সাল, বৎসর, এইসবকে। তা আমাদের এখানে একটা জিনিস বলছে যে ইংরেজি ও, আমরা যেটা ইংরেজি ইংরেজি মাধ্যমের আগত বিদেশি এস ধ্বনির জন্য স, আমাদের মনে রাখতে হবে এস ধ্বনির জন্য দন্ত স, এস এইচ এর জন্য এস এইচ, এস আই ও এন, ডাবল এস আই টি ইত্যাদির জন্য আমাদের তালুবস্য, এস এইচ, তারপর কি এস আই ও এন, হ্যাঁ, ডাবল এস আই ও এন, টি আই ও এন, এইসব এগুলোর জন্য সবসময় কি দিব, তালব্য বসা। আর শুধু যেমন ধরো আমরা বলি কি ক্লাস, তাই না, ক্লাস, এই যে এখানে এস ধ্বনি আসছে, তাই তো, এই জন্য আমি বাংলা লিখতে গেলে কিভাবে লিখতেছি, ক্লাস, তাই না, এভাবে লিখছি না, ক্লাস। কিন্তু দেখো আমি, তুমি কোন সেশনে পড়ো, সেশন যখন আমি বলতেছি এস ই ডাবল এস আই ও এন, সেশন, তখন আমার সেশন উচ্চারণে কি, এতে ডাবল এস আই আসার কারণে এখানে এস আই ও, এখানে আছে এস আই ও, এই যে দেখো এস আই ও, এই যে এস আই ও আসছে,
সেশন, SION, এই যে এখানে আছে, তাই আমার এখানে কি হয়েছে, তালব্য শ বসেছে। ঠিক আছে। তো যেখানে বাংলা ভাষায় বিদেশি শব্দের বানান পরিবর্তিত স ছ রূপ লাভ করেছে সেখানে ছয়ের ব্যবহার থাকবে। মনে করো বাংলা ভাষায় বিদেশি শব্দের বানান পরিবর্তিত হয় স ছ, শটা ছয়ের রূপ লাভ করছে, মানে তসনস, পছন্দ, হ্যাঁ, এখানে বিদেশি মিশ্রি, হ্যাঁ, তার মানে এখানে কি ছ ব্যবহার করতে হবে। বিদেশি যুক্ত বর্ণ বলতে যে কি, বিদেশি শব্দ ও যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ মানে কি, দুইটা বর্ণ, ব্যঞ্জন বর্ণ মিলে যখন একটা বর্ণের রূপ লাভ করে তখন সেটাকে বলা হয় যুক্ত বর্ণ। তো এইসব বলতে যে বাংলা শব্দে বিদেশি শব্দের আদিতে বর্ণ বিশ্লেষণ সম্ভব নয়, মানে শব্দের শুরুতে, আদিতে মানে কি শুরুতে, বর্ণ বিশ্লেষণ, বর্ণ বিশ্লেষণ করা সম্ভব নয়, মানে ভেঙে ভেঙে লেখা সম্ভব না। যেমন স্টেশন, স্টেশন আমার কি, এখানে আমার প্রথমে স্টেশন এভাবে দন্ত ছয়টা দিয়ে লিখতে হবে। ওকে, স্কুল এভাবে আমার স্কুল লিখতে হবে। ওকে, কিন্তু বলছে অন্যান্য ক্ষেত্রে বিশ্লেষণ করা যায়, যেমন মার্কস, শেক্সপিয়ার, ইসরাফিল, হ্যাঁ, এগুলোতে আমার বিশ্লেষণ করে লেখা যায়। যেমন মার্কস, মার্কসটা আমি এভাবে লিখতে পারি, আবার কি মার্কসটা আমি এই যে একসাথে লিখতে পারি। শেক্সপিয়র, হ্যাঁ, শেক্সপিয়র এখানে ক শ আলাদা আলাদা লিখছে, আবার ক শ ভাবে একসাথেও কি লেখা যায়। ইসরাফিল, ইসরাফিল এখানে ইসরা, এই যে ইসরাফিল এভাবে লেখা যায় বিদেশি শব্দে, তাই না? এটাই বলেছে। এরপর দেখো হস চিহ্ন। হস চিহ্নটা কি, আমরা যে ব্রেক করার জন্য অনেক সময় বিভিন্ন জায়গায় থামার জন্য একটা হস চিহ্ন লাস্ট শেষে নিচে দেই আমরা, উপরে দেই দেই কি রেফ, উপরে দেই রেফ আর নিচে দেই হস। তাহলে আমাদের দুইটা দুই রকম, এই যে এইটা, এইটা উপরেরটা হলো কি কি রেফ, আর নিচেরটা হচ্ছে দেখি হসন্ত বা হস। তাহলে হস চিহ্ন যথাসম্ভব বর্জন করতে হবে। আগে মানে এগুলো এবার কল কল করলেন, মানে আমরা এখানে কাপ থেমে গেছে দেখে এখানে একটা হসন্ত দিচ্ছি, ঝরঝর ইত্যাদি ক্ষেত্রে আমরা এই হসন্ত ব্যবহার করতাম। এখন বলছে এটা যথাসম্ভব বর্জন করতে। কেন যথাসম্ভব বলছে, অর্থ বিভ্রান্তি বা ভুল উচ্চারণের আশঙ্কা থাকলে হস চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন ধরো উহ, বাহ, যা, হ্যাঁ, এখন যদি আমি এখানে হসন্ত না দিই তাহলে কেউ যদি বলে উহো, বাহ, হ্যাঁ, হ্যাঁ, তাহলে কি বিভ্রান্তি তৈরি হবে। এই জন্য আমার এখানে বা মনে করো আমি তুই অর্থে কাউকে বললাম তুই কাজটা কর, হ্যাঁ, তাহলে আমার হসন্ত দিতে হবে। এই জন্য বলতো অর্থ বিভ্রান্তি এড়াতে তখন আমার হস চিহ্ন ব্যবহার করা যেতে পারে। ঊর্ধ্বকমা আসছে, ঊর্ধ্বকমা জিনিসটা কি, এটাও যত সম্ভব বর্জন করতে বলা হয়েছে। ঊর্ধ্বকমা বলতে এই যে উপরে আমরা যে রস্যইকার ব্যবহার করি, রস্যুকার ব্যবহার করি, তাই না, এইসব জিনিস যত সম্ভব বর্জন করতে বলছে। বলে, বলিয়া না বলে, হ্যাঁ, আমরা যদি বলিও বলছি, বলিও না বলে কি বলতে বলছি, বলো বলতে বলছি, হ্যাঁ, দুজন, চাউল না বলে চাল, হ্যাঁ, আইল না বলে আল, ঠিক আছে, দুইজন না বলে দুজন, হ্যাঁ, এই যে এখানে এভাবে বলছে ঊর্ধ্বকমা যত সম্ভব বর্জন করতে হবে। তো এগুলো গেল আমাদের কি অতৎসম শব্দের বানানের নিয়ম। অতৎসম শব্দের বানানে আমরা 11টা নিয়ম পড়েছি, তাই না? এখন কিছু নিয়ম আছে যেগুলো তৎসম অতৎসম উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য, এগুলোকে বলা হচ্ছে বিবিধ। হ্যাঁ, আমাদের এগুলো তৎসম অতৎসম উভয় ক্ষেত্রে প্রযোজ্য, তৎসমের ক্ষেত্রেও প্রযোজ্য প্লাস অতৎসমের ক্ষেত্রেও কি প্রযোজ্য, উভয় ক্ষেত্রে আমাদের এই এগুলো প্রযোজ্য। তো এখানে প্রথমে কি বলছে দেখো, সমাসবদ্ধ শব্দগুলি যথাসম্ভব একসঙ্গে লিখতে হবে। যেমন অদৃষ্ট পূর্ব, অনাস্বাদিত পূর্ব, নেশাগ্রস্ত, হ্যাঁ, এগুলো সবগুলো কি সমাসসাধিত শব্দ। তবে বিশেষ প্রয়োজনে সমাসবদ্ধ শব্দটিকে এক বা একাধিক হাইফেন দিয়ে যুক্ত করা যেতে পারে। যেমন কিছু না কিছু, জলস্থল আকাশ, বাপ বেটা, মানে এখানে এগুলো কেন দেয়, পড়ার সময় আমরা অনেক সময় রিডিং এর সময় আমরা অনেক সময় কি করি, কিছু শব্দ এভাবে যদি হাইফেন দিয়ে আলাদা আলাদা করে দেয়া না হয়, পড়তে গেলে একটু বিভ্রান্তিতে পড়ে যায়, একটু থতমত খেয়ে যায়, হ্যাঁ, এটা দূর করার জন্য বলেছে যে প্রয়োজনে, বিশেষ প্রয়োজনে সমাসবদ্ধ শব্দটিকে হাইফেন দেয়া যেতে পারে। এরপরে দেখো কি বলেছে, বিশেষণ পদ সাধারণভাবে পরবর্তী পদের সাথে যুক্ত হবে না। বিশেষণ মানে কি, যেটাকে বলা হচ্ছে আমরা ইংরেজিতে কি বলি, অ্যাডজেক্টিভ বলি, তাই না? যেমন ভালো দিন, দিন এটা একটা হচ্ছে নাউন, ভালো এটা হচ্ছে যে কি অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে যে কি অ্যাডজেক্টিভ। তাহলে এখানে আমাদের মধ্যে একটা স্পেস আছে। তাহলে বলছে বিশেষণ পদ সাধারণত পরবর্তী পদের সাথে যুক্ত হবে না। হ্যাঁ, তাহলে এই যে ভালো দিন, লাল গোলাপ, এখানে একটা স্পেস, সুগন্ধ ফুল, সুনীল আকাশ,
সুন্দরী মেয়ে, স্তব্ধ মধ্যাহ্ন, এখানে কি এভাবে বলা হচ্ছে। তাহলে এখানে আমাদের বিশেষণ পদ এগুলো যুক্ত হবে না। এই যে এই জিনিসটা একটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, না বাচক বা না নি ইত্যাদি, এটা আমাদের অনেক সময় আমরা ভুল করি। না বাচক না এবং নি, আমাদের না বাচক বলতে আমরা না এবং নি দুইটা শব্দ ব্যবহার করি। না স্বতন্ত্র পদ হিসেবে, দ্বিতীয়টি নি সমাসবদ্ধ পদ হিসেবে ব্যবহৃত হবে। যেমন করি না কিন্তু করিনি, এই যে এটা স্বতন্ত্র পদ, কিন্তু যখন করিনি একসাথে স্পেস ছাড়া বলা হয়েছে। ওকে, আমি যাই না আর আমি যাই নি, দেখছো এখানে কোনো স্পেস নাই, কিন্তু এখানে একটা স্পেস আছে। যখন আমরা না ব্যবহার করব শব্দের শেষে স্বতন্ত্র পদ হিসেবে এটা বসবে, কিন্তু নি লিখলে তখন আর আলাদাভাবে বসবে না, একসাথে বসবে। এখন আসো, শব্দের পূর্বে নাটা উপসর্গ হিসেবে ব্যবহৃত হয় উত্তর পদের সঙ্গে, মানে পরের পদ। উত্তর পদ মানে কি পরের পদ, পরের পদের সাথে কি যুক্ত থাকবে। যেমন ধরো, এই যে দেখো না বালক, উপসর্গ কি, উপসর্গ কাকে বলে? উপসর্গ হচ্ছে কিছু কি সব ইয়া আছে, বর্ণ, বর্ণ বা বর্ণ সমষ্টি আছে যেগুলো নিজস্ব কোনো অর্থ নাই, অন্য একটা শব্দের পূর্বে বসে নতুন অর্থ তৈরি করে। তো এরকমই একটা উপসর্গ হচ্ছে না। হ্যাঁ, তো না বালক, না রাজি, না রাজ, না হক, হ্যাঁ, ঠিক আছে, না বলা কথা। তাহলে এই যে এগুলোতে আমার কি হবে, নাটা আগে বসলে তখন একসাথে বসবে। না যদি পরে বসে, হ্যাঁ, খেয়াল করো, সে একটা নাবালক ছেলে, হ্যাঁ, এটা বালক না, এখানে আমার কি হয়েছে স্পেস আছে, তাই না? এই যে এখানে একটা স্পেস আছে, কিন্তু এখানে না বালক যখন বালকের পরে ব্যবহার করছি তখন স্পেস হয়েছে, কিন্তু বালকের আগে যখন ব্যবহার করছি তখন কিন্তু কোনো স্পেস নাই। তখন এটা নাটা কি হয়েছে, একটা উপসর্গ হিসেবে ব্যবহার করেছে, আর এখানে নাটা একটা স্বতন্ত্র পদ হিসেবে ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে অর্থ পরিপুষ্ট করার জন্য কোনো কোনো ক্ষেত্রে প্রয়োজন অনুভূত হলে না এর পরে হাইফেন ব্যবহার করা যেতে পারে। এই যে না গোনা পাখি, না বলা বাণী, মানে তোমার যদি ইয়া হয় তাহলে সেক্ষেত্রে না একটু কনফিউজ লাগে বা ইয়া হইতে, মানে এটা বিভ্রান্তি তৈরি করতে পারে, তখন হাইফেন ব্যবহার করা যাবে। অধিকিন্তু অর্থে ও প্রত্যয় যুক্ত কার চিহ্ন রূপে ব্যবহার না করে পূর্ণ রূপে ব্যবহার করতে হবে। অধিকিন্তু মানে কি অতিরিক্ত, হুম, অতিরিক্ত, বেশি, হ্যাঁ, সেটা, মানে আজও, মানে আজ, আজও মানে আজ মানে আগেও হয়েছে, আজকেও হয়েছে, আজও। এখানে আমার কি আজও বানানটা কিন্তু এভাবে লিখে নাই, ওকার দিয়ে লিখে নাই, এখানে আমার এটা ভুল। এখানে আমার কি হয়েছে, এটা পূর্ণ রূপে, ওটা ও প্রত্যয়, এই যে ও প্রত্যয়, এটা কি হয়েছে পূর্ণ রূপে, এই যে এখানে বসেছে। আমারও, কালো, তোমারও, হ্যাঁ, তুমিও, আমিও, সেও, রহিমও, করিমও, এরকম করে ওটা বসবে। আর নিশ্চয়ার্থক অর্থে, মানে এরপরে নিয়মটা কি, নিশ্চয়ার্থক অর্থে রস্যই কি, নিশ্চয়ার্থক মানে কি কোন একটা জিনিস একদম তুমি নিশ্চিত এটা হয়েছে, রহিমই কাজটা করেছে, হ্যাঁ, তখন আমার এইটা কি পূর্ণরূপে, কার চিহ্ন রূপে না বসে পূর্ণরূপে বসবে। যেমন আমি রহিমী, রহিমী, রহিমী কাজটা করেছে, এভাবে লিখতে হবে। আমি যদি এভাবে লিখি রহিমী কাজটা করেছে, তাহলে এটা কি ভুল, আমার শুদ্ধ হবে এটা। আমার এই যে ইটা, এই ইটা আমি কি নাম ব্যবহার করতেছি, এই যে নিশ্চয়ার্থক হিসেবে ব্যবহার করতেছি। নিশ্চয়ার্থক হিসেবে ব্যবহার করার জন্য আমাকে ই পূর্ণরূপে ব্যবহার করতে হবে। ওকে, এরপরে সর্বশেষ যেটা নিয়ম, যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার নাম, এই যে আমি সোনালী ব্যাংকের কথা বলছিলাম, ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার নাম এই নিয়মের আওতাভুক্ত নয়। কেন এই নিয়মটা বলা হয়েছে? কারণ দেখো সোনালী ব্যাংক, তারা একদম অনেক আগে থেকে বাংলা বানানের নিয়ম প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকে সোনালী বানান এভাবে লিখে আসতেছে, তাই এটাই লিখতে হবে। যেমন আমি তোমাদের পড়াচ্ছি, আমি মেহেদি স্যার, আমার বানান কি দীর্ঘ ইকার দিয়ে লেখা, কিন্তু হওয়া উচিত ছিল কি রস্যই ইকার। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমার বানান যেহেতু আমি দীর্ঘ ইকার দিয়ে লিখি, তোমাদেরকেও কি কি আমাকে মেনশন করতে গেলে মেহেদি দীর্ঘ ইকার দিয়ে লিখতে হবে। ওকে, যেমন ধরো এই যে মনে করো এই যে যে আগে যে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ, হ্যাঁ, আওয়ামী লীগ, ওকে, আওয়ামী লীগ, এই যে আওয়ামী এটা একটা উর্দু শব্দ, দ্যাটস মিন এটা বিদেশি শব্দ, লীগ একটা ইংরেজি শব্দ, দ্যাটস মিন এটা বিদেশি শব্দ। তা আমাদের বাংলা বানানের নিয়ম অনুযায়ী এখানে রস্বইকার হওয়ার কথা ছিল, এখানে আমার রস্বইকার হওয়ার কথা,
এখানেও রস্বীকার হওয়ার কথা, কিন্তু আওয়ামী লীগ নামটা এভাবেই কি প্রতিষ্ঠিত, তাদের এটা একটা ব্র্যান্ড এখন এরকমই হয়ে গেছে, তাই না? যদি এখন নিষিদ্ধ বা যাই হোক, এটা আমি ওদিকে যাচ্ছি না, কিন্তু এটা এভাবেই লিখতে হবে। এখন দেখো, সোনালী বানান দীর্ঘিকার দিয়ে লিখেছি, যখন সোনালী ব্যাংক বোঝাচ্ছে। কিন্তু তুমি মনে করো তুমি গ্রামে গেছো, তোমার ফসল দেখলা, তুমি একটা কবিতার লাইন লিখলা, সোনালী ফসল দেখে মন ভরে গেল, তখন আমার সোনালী বানান কি হবে? তখন সোনালী বানানে রসিকার হবে। বা বাজারে গিয়ে তুমি বললা সোনালী মুরগি দেন, হ্যাঁ, তখন কি সোনালী বানানে রসিকার হবে। বা তুমি এখন আবার মনে করো আমাকে বোঝাতে গেলে মেহেদি হাসান বলতে গেলে মেহেদি দীর্ঘিকার দিয়ে লিখতে হবে, কিন্তু তুমি যখন বা মনে করো মেহেদি পাতা আড়ঙে গেলে, আড়ঙে গিয়ে মেহেদি পাতা কিনবা, মেহেদির পাউডার কিনবা, তখন তোমাকে মেহেদি এভাবে রসিকার দিয়ে লিখতে হবে। বুঝে গেছে? তো এটাই বলছে ব্যক্তি, তাহলে ব্যক্তি, এই যে মেহেদি হাসান আমি ব্যক্তি। প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান তাহলে কি, এই যে সোনালী একটা প্রতিষ্ঠান, সংস্থা, হ্যাঁ, এই যে মনে করো এই যে এইসব ক্ষেত্রে আমাদের এই নিয়মের আওতাভুক্ত হবে না। ওকে, যেটা যেভাবে বলুক না কেন সেটাই। তাহলে এই হচ্ছে আমাদের বাংলা বানানের নিয়ম। তা তোমাদের এখন বাড়ির কাজ হবে, আমি তোমাদেরকে এই বাংলা বানানের নিয়ম থেকে তোমাদের একটা শুদ্ধ বানানের ইয়ে দিব। তো এখানে যে বিভিন্ন বানান উদাহরণ হিসেবে দেয়া হয়েছে, এই বানানগুলো তোমরা ভালো করে শিখে নিবে, এগুলো পরীক্ষাতে কি হিসেবে আসবে, বিভিন্ন প্রশ্ন হিসেবে আসবে। বুঝা গেছে? তো এটা একটু মাথায় রাখবা, এবং এটা এভাবে যদি তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার জন্য এটা অনেক বেশি কাজ দিবে। আর যদি তোমার মনে হয় যে না, এটা তোমার এভাবে মনে রাখা সম্ভব হবে না, তাহলে ভিডিওটা আরেকবার দেখবা, ভালো করে ইয়ে করবা, তাহলে তোমার দেখবে যে মনে হবে। তো এই আজকে আমরা এই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা আলোচনা করলাম, আশা করি সবার বিষয়গুলো বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, ইনশাল্লাহ আবার নেক্সট ক্লাসে দেখা হবে।